তাকে অনেকে এরকম আমি পড়েছি ডাইনির রিভিউ এর ক্ষেত্রে, যে দেখে প্রথমে মনে হচ্ছিল যে এটা সাউথের কপি। রঘু ডাকাত নিয়ে তো আমি এক্সাইটেড। খাদানের যে সাফল্য, আমি হলে দেখতে গেছিলাম, দারুণ লেগেছে। সময়টাতে তো একেবারে ফুল ট্রিপ ছিল। বাংলা সিনেমা খুব বহুদিন পর একটা, হ্যাঁ। সবাই যারা মানে ইন্ডাস্ট্রির লোক তো বুঝতেই পারছিল, এবং ইন্ডাস্ট্রির বাইরের লোক, তোমাদের ওখানে মনে হয় ভালো ভালো সিনেমা হচ্ছে না, অ্যানিমাল মনে হয় 1,000 কোটি টাকা কামিয়েছে। হ্যাঁ, তারা কারা? আমার সেটাই প্রশ্ন, এরা কারা? এরাও তো দর্শক। এটা বাজে কথা দেখে না। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরের ছবির জন্য প্রচন্ড এক্সাইটেড। ক্রিটিসিজম হলে কি নেই, আচ্ছা। ওরও কিছু যায় আসে না, হ্যাঁ, আমারও কিছু যায় আসে না। প্রথমত যে অঙ্কুশকে কনভিন্স করতে খুব একটা সময় লাগে। বিক্রম তো মাঝে মাঝেই দেখি, বিক্রমের দারুণ গল্প। ইজ পসিবল উইথ রোলেক্স অলসো, একদম লাস্টে আসলো। হ্যাঁ, মার্শাল স্পিকারটা রাখলো, গাড়ি থেকে বেরোলো, খুললো, সেটা নিয়ে আলাদা করে গল্প বানানো যায়। এবং এই রিয়েলাইজেশনটা পরে হলো যে লোকে আরেকটু দেখতে চায়। পুষ্পার কানেক্টেবিলিটি বলো তো, কত লোক পুষ্পার সাথে কানেক্ট করে। সিকান্দার না ভাই, পাচ্ছি না কেন জানি না। হাই, আমি রূপম। আজকে আমার সাথে রয়েছে নির্ঝর মিত্র। নির্ঝর দা, নমস্কার। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। ডাইনি আমাদের খুবই ভালো লেগেছে, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে এবং রেসপন্স খুব ভালো। তো এই যে অডিয়েন্সের রেসপন্স, মানে আমরা প্রশ্নে যাওয়ার আগে তুমি বলো এই রেসপন্সটাকে তুমি কেমন ভাবে এনজয় করছো? খুবই এনজয় করছি। আরেকটু বেশি এনজয় করতে পারতাম যদি আমার বীরাঙ্গনার শুটটা কিছুদিন পর হতো। আচ্ছা। হয় না, একটু আরামসে বন্ধুদের সাথে। কিন্তু আমার এই শুট চলছে, কালকে একদিন শুট করলাম, আবার আজকে ছুটি, সামনে বড় শিডিউল চলবে পরপর পরপর 16 তারিখ অব্দি। ওই জন্য একটু মজাটা কম হচ্ছে, আচ্ছা। আদারওয়াইজ খুবই ওভারওয়েলমিং। মানে মানে একটা খবর আসছে, সেটা পড়ে অনেকক্ষণ আনন্দটা নেবো সেটা পাচ্ছি না, আবার আরেকটাতে ঢুকে যেতে। আচ্ছা। তো ওইটা একটা জাস্ট। আচ্ছা নির্ঝর দা, একটা বিষয় আমাকে বলো, সেটা হচ্ছে যে যে প্ল্যাটফর্মে শোটা এসেছে, মানে শুধুমাত্র আমি হইচই বলে বলছি না, বাংলার বেশিরভাগ প্ল্যাটফর্মে যে মানে যেখানে যেখানে সিরিজ আসে আর কি, তা জি5 হোক, হইচই হোক, একটা প্যাটার্ন তৈরি হয়েছে। সেটা হচ্ছে সেখানে চেষ্টা করা হচ্ছে যে টিভি প্লাসের যে অডিয়েন্স, যাতে সেই অডিয়েন্সটাই সিরিজটা দেখে, এবং সেটাই নিয়মিত হচ্ছে একই কাইন্ড অফ। তো যখন তুমি ডাইনির মতো একটা কনসেপ্ট অ্যাপ্রোচ করেছো, সেখানে মানে কোনো রকম সমস্যা হয়নি, বা তোমাকে বলা হয়নি যে এরকম ধরনের কিছু করতে হবে, সেফার সাইড এরকম কিছু হয়েছে? না, আমার ডাইনির ক্ষেত্রে এটা একদমই হয়নি। আচ্ছা। এবং এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছে, কারণ এটা হইচইয়ের টেমপ্লেট থেকে বেরিয়ে ওরা জিনিসটাকে কাজটা করেছে, মানে অ্যাপ্রুভ করেছে ওদের এন্ড থেকে। পিছে আমার একদম প্রথমেই ছিল যে আমি রিয়েল ইনসিডেন্ট গুলো নিয়ে আগে বলি, যে আসলে জিনিসটা হয় আমাদের সমাজ। সেটা যদি আমি কনভিন্স করতে পারি লোককে যে না এটা এখনো হয়, তাহলেই আমাকে করবে। পরে আমার প্রডিউসারদের সাথে কথাও হচ্ছিল, যে কারণ এই কোয়েশ্চেনটা শুধু আমাকে ফেস না, সবাইকেই করতে হয়েছে, মানে যারা প্ল্যাটফর্মের উচ্চপদস্থ কর্মচারী বা মালিক, তাদেরকেও করতে হয়েছে। এবং আমাদের সবারই রিয়েলাইজেশন হচ্ছে যে আমরা তখন তো এত ভাবিনি, বিফোর কনফার্মিং দ্য প্রজেক্ট, সত্যি ভাবিনি। ইট ওয়াজ ভেরি স্মুথ। গেছি, প্রেজেন্টেশন দিলাম, দেখলো, ওকে হলো, লেখা শুনি কিরকম, লেখাটা শোনালাম, কাস্টিং হলো, প্রসেসটাতে মনোযোগ দিয়ে আমরা এক্সিকিউট করি। এখন দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে না, জিনিসটা অনেকটাই স্টেপ আউট করে খেলা হয়েছে, অ্যান্ড ইট ওয়ার্কড। ওয়ার্ক না করলে আরেকটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতো। ওয়ার্ক করেছে বলে এখন যেটা হবে, বা সেটা হচ্ছে যে একটু সাহস পাবে, সেটা মেকাররাও হয়তো পাবে, আমি নিজে পাবো, প্ল্যাটফর্মও পাবে, যে এরকম জিনিসও দর্শক পড়ে, মানে পছন্দ করে, তাহলে এরকম জিনিস বানানো যেতে পারে একই রকম টেমপ্লেটের বাইরে বেরিয়ে। তো সেই প্রসেসটাই হচ্ছে শেখা। আমাদের ইন্ডাস্ট্রির এটাই মজা, যে একটা কিছু হলো, সেখান থেকে হ্যাঁ একটা জিনিস দেখতে হবে যে এখন যদি এরকম টেমপ্লেটেরই প্রজেক্ট হতে হতে আবার স্যাচুরেট হয়ে যায়, সেটা আরেকটা সমস্যা তৈরি হতে পারে। বাট আমার মনে হয় সেটাকে যদি ভালোভাবে নেওয়া যায়, এটার কেস স্টাডিটাকে, তাহলে পারে তো ইটস গুড। আচ্ছা আচ্ছা, যদি একটা কথা বলো, সেটা হচ্ছে আমাকে একজন ডিরেক্টর কাম অ্যাক্টর বলেছিলেন যে যতই ভালো এক্সপেরিমেন্টাল কাজ হোক, সেই কাজগুলো ওটিটিতে ভীষণ ভিউয়ারশিপ জেনারেট করতে পারে না। যেগুলো ভীষণ ভিউয়ারশিপ পাচ্ছে, সেগুলোরই হয়তো সিজন 2 সিজন 3 আসছে, এবং সেগুলোকে আমরা যতই টিভি সিরিয়াল বলে মানে গালমন্দ করি বা ক্রিটিসাইজ করি, সেগুলোই লোকে বেশি পরিমাণ দেখছে। কিন্তু ডাইনির ক্ষেত্রে যা ভিউয়ারশিপ, সেটা অনেকটা উল্টো হয়েছে। ডাইনি ভীষণ ভালো ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছে, খুব ভালো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। তো এই বিষয়টার পরে কি এমনটা হবে যে এক্সপেরিমেন্টাল কন্টেন্ট, ধরো তুমি যেগুলো ভেবেছিলে যে এরকম ধরনের এক্সপেরিমেন্টাল কন্টেন্ট আমি ড্রপ করে দিই বা এগুলোকে অ্যাপ্রুভ করবে না, তুমি সেরকম ধরনের কাজ আরো বেশি করবে? হ্যাঁ, প্রথমত মানে এই ধারণাটা ভুল। এটা মানে মেকার হিসেবে আমার হাতে আছে হচ্ছে বানানো,
দর্শক কি নেয় না নেয় এটা ধারণা করা আগে থেকে আমার মনে হয় উচিত না, এবং সেটা হচ্ছে দর্শককে আগে থেকে জাজ করা উইদাউট নোয়িং যে ওদের কি ভালো লাগে না লাগে। কারণ আমরা দর্শকের সাথে মানে আমরা তো কতটাই আর লোকের মধ্যে থাকি, একদম বাজারে ঘাটে যারা ধরো হইচইয়ের সাবস্ক্রাইবার তাদের সাথেই কি আমরা সবসময় বসে থাকি? তাদেরকে গেজ করাটা আমাদের উচিত না, তাদেরকে আন্দাজ করার চেষ্টা করাটা খুব ভুল। আমাদের যেটা আছে যে আমরা পরীক্ষাটা দিতে পারি ভালো করে। এবার যে খাতা চেক করবে সে কি মানসিক অবস্থায় আছে, সে বাজার থেকে এসছে, বউয়ের সাথে ঝগড়া করেছে তাই জন্য আমাকে কম নাম্বার দেবে কিনা, এইটা ভুল। তো আমরা মেকার হিসেবে আমাদের প্রজেক্টটাকে ভালো করতে পারি। দ্বিতীয়ত এক্সপেরিমেন্টাল প্রজেক্ট বলতে আমরা কিন্তু মানে আমি ডাইনির ক্ষেত্রেও বলবো, ডাইনি ইজ নট এট অল এন এক্সপেরিমেন্টাল সিনেমা অন্যরকম জিনিস। হ্যাঁ, এক্সপেরিমেন্টাল সিনেমা অন্য, মানে এটা আমরা ভুল করি। এক্সপেরিমেন্টাল, হ্যাঁ এক্সপেরিমেন্টাল ইন দ্য সেন্স যেরকম কাজ হচ্ছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কাজটা অন্যরকম, স্ট্রাকচারালি বা ভায়োলেন্সের দিক থেকে বা স্টোরি টেলিং ট্রিটমেন্ট এগুলোর দিক থেকে, সেই জায়গা থেকে জিনিসটা এক্সপেরিমেন্টাল বললে ভুল বলা হবে, অন্য রকম বললেই আমার মনে হয় এটা ইন এ ডিফারেন্ট টেক, সেটাই ঠিক। তো আমার সেটাই মনে হয় যে মানে এটা ভুল, দর্শককে আগে থেকে জাজ করা ভুল। কারণ আমার ডাইনির রিপোর্ট যা পাচ্ছি তাতে তো নতুন দর্শকও প্রচুর দেখেছে, মানে যারা এক্সিস্টিং ধরো সাবস্ক্রাইবার নয়। কারণ আমি টুইট দেখলাম সৌম্য মুখার্জি হইচইয়ের যে তো ও তো লিখেইছে টুইটে যে প্রচুর পরিমাণ নতুন সাবস্ক্রাইবার্স এসছে। তাহলে সেটা আনট্যাপড ছিল, ডাইনি ট্যাপ করলো, তারা আসলো, তারা কিরকম ভাবে পরবর্তীতে রিটেন হবে সেটা নিয়ে ভাবা উচিত আমাদের। আচ্ছা, শিবপ্রসাদ মুখার্জি একটা ইন্টারভিউতে বলছিলেন, আমাকেও বলছিলেন উনি, যে মিমি চক্রবর্তীকে হ্যান্ডেল করা টাফ। মিমি চক্রবর্তী খুব পাঞ্চুয়াল, তবে তাকে নিয়ে কাজ করা যথেষ্ট কঠিন। মিমির একটা অ্যাটিটিউড রয়েছে, যদি টাইমে লাঞ্চ না পায় সেট ছেড়ে বেরিয়ে যাবে। তো এই বিষয়টা নিয়ে তুমি তো এরকম একটা কাজ করলে, তো তোমার কি এক্সপিরিয়েন্স, তোমার কি ওপিনিয়ন? একদমই ঠিক বলেছে, কিন্তু আবার উত্তরটা উনি দিয়ে দিয়েছেন টাইমে লাঞ্চ দিতে হবে, যেটা আমাকেও দিতে হয়। আমাকেও যদি টাইমে লাঞ্চ না দাও আমার মাথা কাজ করবে না, অনেকেরই হয়। তো এটা তো অবভিয়াসলি যে একটা বেসিক পরিষেবা সবারই দরকার হয়, এবং আমার ক্ষেত্রে আমার কোনো সমস্যাই হয়নি কাজ করতে, বরঞ্চ খুব আনন্দ করে কাজ করেছি। কারণ আমরা সব মজা করে কাজ করতাম, টাইমেরটা টাইমে করতাম এবং পাংচুয়াল, হুইচ ইজ এ গুড থিং। টাইমে মানে অনেক সময় কেউ উনি এসে বসে থাকলেন, পরিচালক গিয়ে পৌঁছলেন না, আধা ঘন্টা 1 ঘন্টা পরে গিয়ে পৌঁছে এখানে ক্যামেরা পাতবো না, ওখানে ক্যামেরা পাতবো, এই জিনিসগুলো তো সবারই সমস্যা হয়। এটা শুধু মিমি চক্রবর্তীর না, এটা আমার মনে হয় যে কোনো প্রফেশনাল আর্টিস্ট যারা আমরা কাজ করি, পরিচালক হোক অভিনেতাও, প্রত্যেকেরই সমস্যা হয়। মিমি চক্রবর্তীর আনপ্রফেশনালিজমে সমস্যা, সেটা যদি তুমি প্রফেশনাল ওয়েতে ডিল করো তাহলে দের ইজ নো প্রবলেম, আচ্ছা তাহলে খুব স্মুথলি কাজ হবে। আচ্ছা, মানে আর তোমার কোনো সমস্যা নেই? সমস্যা হয় মিমি চক্রবর্তীর একটা অ্যাটিটিউড আছে, এই অ্যাটিটিউডটা তো এক্স্যাক্টলি আমার ক্যারেক্টারেরই তো এই অ্যাটিটিউডটা দরকার, মানে সেই কারণে কি মিমিকে কাজ করা? এক্স্যাক্টলি আমার তো এই ক্যারেক্টারটারই অ্যাটিটিউডটা দরকার। আচ্ছা, থাকার যেটাকে আমরা আজকাল একটা ওয়ার্ড, হ্যাঁ, সেইটা তো আমার দরকার ক্যারেক্টারের। ও তো চুল বেঁধে মারবে, তো ও তো ফাইট করবে, তো এইটা তো দরকার ছিল। আচ্ছা, এই ফাইট থেকে আমার একটা জিনিস বলার, সেটা হচ্ছে শো এর লাস্ট যে এপিসোডটায়, সেটাতে অনেক ব্লাড পাত রয়েছে, যেরকম ধরনের সিকোয়েন্সেস, খুব র সিকোয়েন্সেস। তো এই যে ব্রুটালিটি এরকম ভাবে দেখানো ঠেকানো, এইটাতে তোমার মনে হয় মানে এটাতে কি কখনো কোনো প্রেশার ছিল যে অডিয়েন্স রিজেক্ট করতে পারে? মানে তোমার দিক থেকে আমি বলছি যে অডিয়েন্সটা, এই যে বাংলা অডিয়েন্সটা, দেখো আজকে আমরা মার্কো থেকে শুরু করে যেমন ছবি দেখি, আমি এটারই উদাহরণ নিতাম, মার্কো। আমরা মানে বহু আগে ওল্ড বয় দেখেছি, আমাদের এখানে এরকম কাজ আসে না, যেখানে একটা জ্যান্ত অক্টোপাস খেয়ে নেওয়া হচ্ছে, বা কিল বিল দেখেছি, আমরা এরকম ধরনের ছবি প্রচুর দেখেছি। কিন্তু রিসেন্ট টাইমসে ইন্ডিয়াতে অ্যানিমেল থেকে শুরু করে মার্কোর মতো কাজ প্রচুর আসছে। অ্যানিমাল মানে 1000 কোটি টাকা কামিয়েছে। হ্যাঁ, তারা কারা? আমার সেটাই প্রশ্ন, এরা কারা? এরাও তো দর্শক। হ্যাঁ, এটা বাজে কথা, দেখে না, এটা বাজে কথা। কেন দেখবে না ভায়োলেন্স? এত ভায়োলেন্স বলা ছবি হয়েছে, ভায়োলেন্স কেন দেখবে না? সবই দেখে, ভালো করে দেখাতে হবে, কনভিকশনের সাথে। কনভিকশন দরকার। মোস্ট ইম্পর্টেন্টলি কালকে থেকে যদি আমি ঠিক করি যে আমি ভায়োলেন্স দেখাবো, মানে কোনো গল্পের মানে সাপোর্ট ছাড়া অকারণে আমি মার কাট রক্ত, হ্যাঁ রক্তের ফোয়ারা দেখাচ্ছি, তাহলে লোকে রিজেক্ট করবে। মেইনলি মানুষ যেটা চায় সেটা হচ্ছে একটা ভালো গল্প শুনতে। এটা আদিম যুগ থেকে এটাই হয়ে আসছে, মানুষকে গল্প শুনতে চায়। বাট গল্প যদি তুমি না বলতে পারো, তাহলে তুমি যাই করে নাও না কেন, প্রজেক্টটা দাঁড়াবে না। প্রথমে গল্পটা ভালো করে বলো, সাথে তার যদি ভায়োলেন্স দরকার হয় ভায়োলেন্স দাও, তার যদি স্পিরিচুয়ালিটি দরকার হয় তাহলে তাকে স্পিরিচুয়ালিটি দিয়ে ট্রিট করো, যা যা তার আনুষঙ্গিক দরকার হবে সেগুলি দিয়ে করো, লোকে দেখবে। আচ্ছা, আমার মনে হয় এটা। আচ্ছা, আচ্ছা, এই শোয়ে অনেক এমন অভিনেতা অভিনেত্রী রয়েছেন, ম্যাক্সিমাম
যাদেরকে আমরা আগে দেখিনি বা দেখলেও মনে রাখিনি, বা তাদেরকে প্রমিনেন্ট ক্যারেক্টার দেওয়া, যেমন জানগুরুর চরিত্র, যেরকম তার লুক, যেরকম তার মেকআপ, মানে লোকের মনে ছিল চরিত্রটা। মানে আমি মানে আমার নাম আমি জানতাম না যখন আমি রিভিউ করছি, এবং আমি তো জানগুরুই মনে রেখেছি। তো এই যে এদেরকে এরকম একটা ক্যারেক্টার দেওয়া এবং তারা এরকম ভাবে চরিত্রটা নিয়ে গেছে, আর যদি কেউ স্ক্রিন টাইম কম পেয়েছে তাতেও সে ভীষণ ভালো কাজ করেছে। তো আমার কথা হচ্ছে, তুমি এই ট্রাস্টটা পেলে কিভাবে যে এদেরকে আমি এরকম একটা বড় শোতে এদেরকে দিয়ে আমি গুরুত্বপূর্ণ চরিত্র করাবো, কেউ মূল অ্যান্টাগনিস্ট বা কেউ সাপোর্টিং এ খুব ভালো বড় চরিত্র, তো এটাতে কি তোমার কখনো ট্রাস্ট ইস্যুস ছিল যে এ পুল অফ করতে পারবে কি পারবে না? না, আমার প্রথমত তো আমি এদেরকে আগে থেকে আমি পার্সোনালি জানতাম, তাই আমার সেরকম ভাবে এদের নিয়ে কোনো ট্রাস্ট ইস্যুস ছিল না, কারণ এদের ক্যাপাসিটি সম্বন্ধে আমার ধারণা ছিল। এরপরে যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে এদের ওয়ার্কশপ করানো, করে এদেরকে ক্যারেক্টার অনুযায়ী তৈরি করা, এবং সেই ওয়ার্কশপ গুলোকে চ্যানেলকে কনভিন্স করানোর জন্য তাদেরকে ওয়ার্কশপ গুলো দেখানো, অডিশন টিপস গুলো দেখানো, যেটাকে তারা মনে হয় যে না, হি ইজ গুড ফর দিস রোল অর দ্য বেস্ট ফর দিস রোল। এবার এটা হলে পরেই বাকি আর ওখানে গিয়ে কোনো কনফিউশন হয় না, যদি আগের প্রসেসের পড়াশোনাটা ভালো থাকে। তো সেইটা আমরা বরাবর করে এসেছি, মানে সব ক্যারেক্টারদের সাথে আলাদা আলাদা করে ওয়ার্কশপ করানো, তারপরে তাদের সাথে কথা বলা, লুক সেট করা, করে সেটে নিয়ে যাওয়া কিরকম ভাবে তারা করবে না করবে। তো তারপরে গিয়ে আর ওখানে প্রবলেম হয় আর প্ল্যাটফর্মের কোনো সমস্যা হয় না। তাদের আমরা দেখিয়েছি তো যে তোমাদের ধরো প্ল্যাটফর্ম কিছু তোমার অপশন দিল, দেবেই, সেই অপশনের অডিশন দেখালাম, আমার যাকে পছন্দ তার অডিশন দেখালাম, সেটা তো তখন স্ট্রেট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায় যে কে ভালো কে খারাপ, তখন তারাই কনভিন্স। তুমি যদি কনভিন্স করতে পারো, বেটার কেন নেবে না লোকে? আচ্ছা, ভালো জিনিস সবাই চায়। এই যে প্ল্যাটফর্মের মধ্যে, এখানেই আমি দেখি প্রত্যেকটা শো এর 6 এপিসোডের সিরিজ হয় ম্যাক্সিমাম, এবং রান টাইম হয় 20 থেকে 25 মিনিট। তা এটা কি তোমাকে মানে প্রথম থেকে একটা প্রেশার ছিল যে যেহেতু তোমার আগের কাজ শিকারপুর একটা লং এপিসোডিক ফরম্যাটে আসে, এবং এটা 6টা এপিসোডে, এবং মানে আমার তো ডাইনি দেখার সময় মনে হচ্ছিল ডাইনিটি আরেকটু বড় হতো, কারণ এই শোটা আমার মনে হয় 6 নম্বর এপিসোডে যখন লাস্ট আর 10 মিনিট রয়েছে, আমাদের তো একটা বদ অভ্যেস দেখে নি কতক্ষণ। হ্যাঁ, আমি ভাবছি 10 মিনিট আর কি হবে। হ্যাঁ, ঠিক আছে, এরপরে কি সত্যি এপিসোড নেই, না এরকম হবে যে সিজন 2 এর জন্য রেখে দেওয়া হবে? আমার ভালো লাগলো দেখে এটা, যেটা পুরোটা কমপ্লিট করা হয়েছে, জোর করে কিছু রেখে দেওয়া হয়নি, কোনো ক্লিফ হ্যাঙ্গার নোটে শেষ হয়নি। এবার বিষয়টা আমাকে বলো যে তোমার উপরে কি একটা প্রথম থেকে একটা জিনিস ছিল যে আমাকে 6 এপিসোডই শেষ করতে হবে, বা বড় হলে এপিসোডটাকে ছোট করতে হবে, 25 মিনিট রাখতে হবে, এরকম কি কোনো কিছু ছিল না? তোমার এটা পুরোপুরি জেনে বুঝে করা? না, এটা ছিল না জেনারেলি। আর আরেকটা কি, এটা তো সবাই জানে, মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মের এক একটা স্টাইল হয় বা এক একটা ওয়ে অফ হ্যান্ডেলিং কন্টেন্টস হয়, তাদের একটা স্ট্রাকচার থাকে। হইচইয়ের এই স্ট্রাকচারটা আছে যে ওরা 6-7 এপিসোড সাইজ 25। এবার ডাইনির গল্পটা প্রথমে একটা ফিল্মের গল্পের মতো করে আমাদের লেখা ছিল, তাই জন্য সেটাকে এখান থেকে বেরিয়ে খুব বড় করার শিকারপুরের মতো পসিবিলিটিসও ছিল না। মানে তুমি প্রথমে সিনেমা বানাতে চেয়েছিলে? সিনেমার মতো করে লেখা ছিল। আচ্ছা, হ্যাঁ, মানে সিনেমার স্ক্রিপ্টের মতো করে ফ্লোটা ছিল, তারপরে আমরা সেটাকে এপিসোডিক ভাঙা হয়। এপিসোডিক ভাঙা হওয়ার পরে দেখলাম যে না, সেটা বেটার দাঁড়াচ্ছে। সিনেমা করলে হয়তো একটু ফ্ল্যাট হয়ে যেত, কারণ আমাকে এটা অনেকে বলেছিল সিনেমা করলে ভালো হতো কিনা। তো আমার পরে মনে হয়েছিল যে না, সিনেমা করলে একটু ফ্ল্যাট হয়ে যেত, যে টাইম লাইন গুলো আগে দেখলাম আবার ব্যাক করে গিয়ে তোমার যদি দেখো যে মানে মনির, এখন স্পয়লার দিয়েই বলি, মনির চরিত্রটাতে ঢুকলাম, আবার মনির ব্যাক অ্যান্ড ফোর্থ খেলাটা অনেক বেটার করা যাচ্ছিল এপিসোডে যদি আমি খেলি জিনিসটাকে। কিন্তু প্রথমে যখন আমি রাইটিং এর প্রসেসেই বলছি, যখন প্রথমে তুমি এটাকে সিনেমা আকারে লিখেছিলে, তখন তোমার এতগুলো ক্লিফ হ্যাঙ্গার নোট বা এরকম ছিল না তো, ফ্ল্যাট হয়ে যাবে তখন, কারণ গল্পটা তো খুব শর্ট টাইম স্প্যানে, সকাল থেকে সন্ধ্যের মধ্যে। আর আমাদের কাছে তো ওই বাজেট থাকে না যে আমরা এমন এমন কিছু পিসেস তৈরি করি যেটাতে ধরো লোকে বারবার করে দেখবে বা বারবার করে জিনিসটাতে হুকড হবে। তা আমাকে কিছু স্ক্রিন প্লে টেকনিক দিয়েই জিনিসটাকে আটকাতে হবে, রাদার দেন বড় বড় জিনিসপত্র দেখানো বা স্পেকটাকেল তৈরি করা। তো সেই ক্ষেত্রে যখন ফিট করলাম সিরিজে, দেখলাম অনেক বেটার দাঁড়াচ্ছে জিনিসটা। এবং এই রিয়েলাইজেশনটা পরে হলো যে লোকে আরেকটু দেখতে চায়, এইটা সত্যি তখন হয়নি। বানানোর সময় এটা আমার মাথায়ও আসেনি, আমার মনে হয়েছিল যে না ঠিক আছে, ভালোই লেগেছে। বরঞ্চ মনে হচ্ছিল ওই পার্ট গুলো কি সুন্দর হয়েছে, ফ্ল্যাশব্যাক গুলো যখন দেখতে পাচ্ছি। তার মানে এখান থেকে এটাও শিখলাম যে লোকে জিনিসটাতে ইনভলভ হয়েছে তখনই হয় যে যখন মানে চেটে পুটে খেয়ে নিল, আরেকটু দিলে খাবো, ওই জিনিসটাই হয়েছে এই জিনিস। তাহলে ডাইনির সাথে তাহলে ভালোই হয়েছে, সেই ক্ষেত্রে নিজেকে নিজে বললাম যে না ঠিক আছে, ভালোই হচ্ছে। এরকম তো আমি যে খারাপ হয়েছে, বেশি দিয়ে খারাপ করিনি, কম দিয়েছি, ঠিক আছে, একটু হলেও ভালো হতো, দেখতাম, ওকে।
আচ্ছা একটা কথা, তুমি এই শোটার সাথে আমি অনেকগুলো রিভিউ পড়ছিলাম অডিয়েন্সের, এবং যারা লিখছিল একটা ছবির নাম খুব নিচ্ছিল। আমরা তিনের কথা, তুমি তিনের কথা যদি এপিসোড দেখে থাকো, আমরা একটা ছবির সাথে খুব আলোচনা করছিলাম, সেটা হচ্ছে কাইথি। কাইথি, তুমি কাইথি দেখেছো? বাবা তোমার কাইথি কেমন লেগেছে? দারুণ দারুণ। এবং এই অডিয়েন্সের অসাধারণ তুলনাটা, আজকে কাইথি আমাদের বাপরে বাপ। কাইথি বিক্রম, তুমি লোকেশের ছবি দেখো? হ্যাঁ হ্যাঁ, আমি বিক্রম হলে দেখেছি, কাইথি তো হলে, কাইথির সময় হলে টলে, হ্যাঁ হ্যাঁ, কাইথির পরের এরকম থেকেই রিলিজ হতো না। কাইথির পরের থেকেই লোকেশের শুরু লোকেশ হলো। তো আমি কাইথি দেখেছি হচ্ছে আমি কোথায় দেখেছি মনে নেই, ইউটিউবেই মনে হয় দেখেছি, আচ্ছা, গোল্ড মাইন হ্যাঁ হ্যাঁ, যে এসেছিল কাইথি দেখেছি। কাইথির যে ওই ছিল হাবিলদারটা ছিল, কনস্টেবলটা ছিল, সে আবার পরে আমাদের লিওতে হ্যাঁ। ছিল। হ্যাঁ, তো তারপরে আবার এই এলসিইউ যেটা, তুমি এলসিইউ মানে প্রচন্ড প্রচন্ড আচ্ছা, বাবা। আচ্ছা। মানে শুধু দেখা না, ওদের যে মিউজিক, হ্যাঁ মানে ওর যে মিউজিক, এক একটা গান, হ্যাঁ, সেইগুলো খুবই প্রচন্ড পরিমাণে দেখি। আচ্ছা আচ্ছা, এই একটা যে বিষয় হয়, আমি তোমার সাথে এই আলোচনাটা করতে মানে আমার খুব ভালো লাগছে করে নির্ঝরদা। সেটা হচ্ছে আমাদের এখানকার, আমি বহু পরিচালককে দেখেছি যারা ধরো ক্রিটিক্যালি অ্যাক্লেইমড হয়, তারা না এই সাউথের ছবি বা তামিল ছবি, তেলেগু ছবি আমি বলছি না, কারণ তেলেগু ছবি তামিলের মতো আমার মনে হয় না হয়, বা মালায়ালাম ছবিকে তারা রেসপেক্ট করে, কিন্তু তামিল ছবি বা এরকম মেইন স্ট্রিম ছবিকে তারা শুনে একটু নাক ছিটকায়, বা বলে এরকম ধরনের ছবি না, এরকম ছবি বানাতে চাইনি, এরকম ছবি দেখি না, এরকম ছবি ভালো লাগে না, এরকম একটা মন্তব্য মানে হামেশাই হয়। তো সেক্ষেত্রে তুমি এরকম ভাবে বলছো যে হ্যাঁ আমি তো পছন্দ করি, আমি তো দেখে আমি এলসিউর ফ্যান কাইন্ড অফ। দেখি মানে বাবারে বাবা, বিক্রম তো মাঝে মাঝেই দেখি, বিক্রমের দারুণ গল্প, মানে তুমি যদি বিক্রমের স্ক্রিন প্লে ফলো করো, অসাধারণ। আচ্ছা, তুমি কখন এরকম ধরনের ছবি বানাতে চাইবে? একেবারে চাইবো, আচ্ছা, একেবারে চাইবো এরকম গল্প, কারণ খুবই ভালো। মানে শুধু যে, আমি যদি বিক্রমেরই কেস স্টাডি করি, বিক্রম কিন্তু শুধু যে একটা মারপিট হ্যাঁ ওরকম না, ক্যারেক্টার গুলো খুব লেয়ার্ড, প্রত্যেকটা ক্যারেক্টারের লেয়ার আছে, এবং যে কোনো ক্যারেক্টারকে তুলে নিয়ে তাকে নিয়ে একটা আলাদা ছবি বানানো যায় যে কোনো দিন। মানে দ্যাট ইজ পসিবল উইথ রোলেক্স অলসো। একদম লাস্টে আসলো, হ্যাঁ, মার্শাল স্পিকারটা রাখলো, গাড়ি থেকে বেরোলো, খুললো, সেটা নিয়ে আলাদা করে গল্প বানানো যায়। তো এটাকে ভালো বলবো না, ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটা যেটা ছিল, হ্যাঁ, প্রত্যেকটাই মানে খুবই ভালো। আচ্ছা, এটা কেন বলে, মানে এটা জানি না এটা কেন বলে। আসলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, এত সাউথের ছবির আমরা মানে কপি বানিয়েছি, রিমেক বানিয়েছি, এগুলো সেগুলো শুনতে শুনতে হয়তো তারা হয়তো হয়তো সেটা বলে, বিরক্ত হয়ে গেছে। সেই হ্যাঁ, বিরক্তের হ্যাঁ, জায়গা আমাকে থেকে বলে। অনেকে এরকম আমি পড়েছি ডাইনি রিভিউ এর ক্ষেত্রে, ফেসবুকেই, যে মনে হচ্ছিল প্রথমে লিখছেন একজন বা দুজন এরকম, যে দেখে প্রথমে মনে হচ্ছিল যে এটা সাউথের কপি, একদম সাউথের স্টাইল। এটার আমার একটা ব্যাখ্যা পরে আমি বের করলাম, যে সাউথের স্টাইল, সাউথের কপি, এবং সেক্ষেত্রে লুকগুলো সাউথের মতো, কালার সাউথের মতো। খুব, তারা দর্শক, তারা ধরো, আমি তাদের টেকনিক্যাল জিনিসে যাচ্ছি না, তারা কতটা হবে। তো তারপরে আমি চিন্তা করলাম যে, কিন্তু তারপরে সে লিখছে যে তারপরে যখন দেখলাম কিছুটা, দেখলাম যে না, সেটা একেবারেই না, এটা আমাদের গল্প। এবার এইটার বিশ্লেষণ করতে গিয়ে আমি দেখলাম যে কেন বলছিল। আমি কথা বললাম আমার প্রিয়ের সাথে, আমি তুর্য ক্যামেরাম্যান, আমার ডিওপি, ওকে বললাম, কো রাইটার বললাম, তারপরে যেটা ফিগার আউট করলাম, এটা আমার যে ডাইনির আর কে সাউথের মতো বলার কারণ হচ্ছে, সাউথের গল্প মানে এই যে তুমি তিনটে যে ইন্ডাস্ট্রির কথা বললে, তিনটে ইন্ডাস্ট্রির মানে তামিল, তেলেগু অ্যান্ড মালায়ালাম, এরা প্রচন্ড রুটেড গল্প বলে, এবং ডাইনিও একটা রুটেড গল্প। শুরুই হচ্ছে একটা গ্রাম, ওরকম একটা সেট আপ, তাই জন্য লোকের মনে হয়েছে এটা সাউথের। আমার মনে হয় আমি যদি শুরুটা করতাম শহর দিয়ে, তাহলে মনে হতো না এটা বাংলার। গল্পটা বেশিক্ষণ শহরে স্টেও করে না, রুটেডনেসটার জন্য আমার মনে হচ্ছে লোকে ভেবেছে যে এটা, প্রথমে দেখে মনে হচ্ছিল, এবং জাঙ্গুরু চেহারাটা, লুঙ্গি পরে আছে। এবার আমাদের ধারণা, তুমি কখনো মানে একটু বাইরে যাও, কলকাতার বাইরে সবাই লুঙ্গি পরে, মানে জলপাইগুড়িতে তো এখন লুঙ্গি পরে, এরকম না যে সাউথেই লুঙ্গি পরে। হ্যাঁ, সাউথে লুঙ্গিটাকে সেলিব্রেট করে, আমরা লুঙ্গিটাকে সেলিব্রেট করি না, আমরা ক্যারেক্টারকে বাড়িতে লুঙ্গি পরে দেখাই না। গল্প হলো সত্যি পুরোনো, তখন লুঙ্গি পরে আছে জেঠু, বাপ, মানে 2-3 ভাই, ভানু বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকিরা তো মনে হচ্ছে লুঙ্গি পরেছে, তো অসুবিধা কি আছে? আচ্ছা আচ্ছা, একটা বিষয় বলো, তোমার আগের যে কাজটা শিকারপুর, যেটা আমার খুব ভালো লেগেছিল শিকারপুর, তো শিকারপুরের ক্ষেত্রে একটা
একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে দেখো মিমি চক্রবর্তী যে প্রচুর মানে এরকম ধরনের ক্যারেক্টার পেয়েছে এমন নয়, তবে মিমি চক্রবর্তী ভালো ভালো কাজও কিছু করেছে যেগুলো আমার তো ভালোই লাগে, কিন্তু এই চরিত্রটা আমার ওয়ান অফ দ্য বেস্ট তার। কিন্তু অঙ্কুশ যখন কাজ করেছে, অঙ্কুশ কিন্তু শিকারপুরের মতো কোনো ছবি করেনি, কোনো কাজই করেনি। মানে এটা পার্সোনালি আমার মনে হয় যে অত চ্যালেঞ্জেসও নেয়নি, ওরকম কোনো ক্যারেক্টারও করেনি। তোমাকে বলো, তুমি অঙ্কুশকে প্রথম কথা কনভিন্স কি করে করলে শিকারপুরের জন্য? আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে কৌশিক গাঙ্গুলি ক্রিয়েটিভ প্রেজেন্টার ছিল। তো যখন কৌশিক গাঙ্গুলি এরকম একজন রিনোন ডিরেক্টর এত অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, বাঙালি অডিয়েন্স এরকম ভাবে ফলো করে, তো তার নাম ডিরেক্টরের আগে কোথাও একটা চলে যাওয়া, একটা ছবির একটা সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, সেটা কি পরিচালকের ক্রেডিটের বড় একটা ভাগ নিয়ে নেয়? এই দুটো আমাকে বলো। প্রথমত যে অঙ্কুশকে কনভিন্স করতে খুব একটা সময় লাগেনি। আচ্ছা। গিয়ে এবং মাথায় ছিল, এরকম না যে এটা চ্যানেলে চাপিয়ে দেওয়া ডিসিশন, এটা ছিল। মানে অঙ্কুশকে তুমি ভেবেছিল? হ্যাঁ। ফাইনাল ডিসিশনটা আমার এখনো মনে আছে, মানে যখন কথা হচ্ছিল সাহেব নীলাঞ্জন, আমি একটা সিনেমার রিল, ঐন্দ্রিলা ছিল, অঙ্কুশ ছিল, ওটা দেখছিলাম ফেসবুকে, দেখে মনে হলো যে খুব ভালো হতে পারে, যেতে পারে, এরকম ভাবে এসেছিল। এবং ক্যারেক্টারটা বলা মাত্র প্রচন্ড রিলেট করলো, কারণ অঙ্কুশের একটা ওই আছে, মানে ছোট শহরের একটা কানেকশন আছে, বুঝতে পারে, একদম প্রপার রিলেট করতে পারে ক্যারেক্টারটা কিরকম হবে। তাই জন্য কনভিন্স করতে কোনো টাইম লাগে। স্ক্রিন প্লেটা পড়লাম দুবার তিনবার, তারপরে এরকম ভাবে করি, চলো এইভাবে করি, এরকম ভাবে রেডি হয়ে গেল। আর দ্বিতীয়ত তোমার সেকেন্ড যে প্রশ্নটা, যে কেজির এটার হওয়ার একটা চান্সেস থাকে, আমার ক্ষেত্রে হয়নি। তার কারণ হচ্ছে কেজি হতে দেয়নি, মানে কৌশিকদা আমাকে এটা কখনোই নেয়নি। কারণ কৌশিকদা প্রথমত, মানে প্রথম দিন যখন আমি কৌশিকদার কাছে যাই, উনি ছিলেন ক্রিয়েটিভ প্রেজেন্টার বেসিক্যালি, এবং এটারও খুব কারণ হচ্ছে যে চ্যানেল মানে একটা বড় প্রজেক্ট ছিল, তো শিকারপুর ওয়াজ আ প্রিটি বিগ প্রজেক্ট ইন টার্মস অফ বাজেট, ইন টার্মস অফ কাস্টিং এন্ড এভরিথিং। তো এটা কোনো জায়গায় চ্যানেলের গিয়ে এটা কাউকেই দোষ দেওয়ার মতো না, এটা সবাই, আমার হলে তাও, আমিও চ্যানেলের জায়গায় থাকলে তাই হতাম, যে নির্জন নতুন, তাকে এতটা বড় হ্যান্ডেল করতে দেওয়ার, একা সে না পারলে পারে কি হবে, যদি দেয়ার ইজ আ কোয়েশ্চেন অফ এটা ডাউটের থাকেই, সেই জায়গা থেকে কেজিকে ইনভলভ করা হয়, যে তুমি একে মেন্টরশিপ কর, দেখো। তারপরে আমি কেজির সাথে বসি, মানে কৌশিকদার সাথে বসে স্ক্রিপ্ট রিডিং হয়, একটা চরিত্রও করে, তো উনি বুঝতে পারেন যে একে ঠিক আছে, কেপেবল এনাফ টু হ্যান্ডেল দিস প্রজেক্ট। তারপরে উনি বাকি যে সাপোর্ট আমি ওনার থেকে পেয়েছি গোটা প্রজেক্টটাতে, এর মজাও হয়, মানে ধরো আমার কিছু একটা লাগবে, ফান পার্ট অফ, মানে গুড পার্ট অফ এই গোটা সিস্টেমটা, ধরো আমার প্রডিউসার বলছে না তোমায় 7 দিন জিপ দেবো না, আমি কেজিকে বললাম কেজি 7 দিন জিপ দেবে না বলছে, দাঁড়া আমি বলছি, কদিন বলছি, 4 দিন, আমি বলছি দেখো এই ওর লাগবে, ও না করতে পারছে না, দ্যাট ইজ দ্য ফান পার্ট। এবার আমরা তারপরে এভাবে করলাম জিনিসটাকে, তো সেটার ক্ষেত্রে দারুণ ফান, মজা হয়েছিল। এতদিন দিচ্ছে না শুট করতে, এই লাগবেই, তো আমরা এইভাবে দুজন মিলে জিনিসটাকে করেছি। শিকারপুরের প্রসেসটা অসাধারণ ছিল, মানে কৌশিক গাঙ্গুলির, আমরা ওইটা তো সবাই ফ্যান, আমরা তারকা, ওই জায়গাটা, হ্যাঁ অভিনয়ের আরো আছে, বাট ওইটা একটা মানে এক্সট্রা অর্ডিনারি, ওই ছোট্ট একটা জায়গা। তো আমার খুব ইচ্ছে ছিল যে ওনাকে দেখি অ্যাক্টিং করছে স্ক্রিনে, আমি ডিরেক্ট করছি, ডিরেক্ট কিছু করতে হয়নি, জাস্ট ক্যারেক্টারটা স্ক্রিপ্ট রিডিং, তারপর উনি জানেন ওনাকে কি করতে। ওই ক্লাইম্যাক্সটার যে পোর্শনটা যখন আমি দেখছি না, মানে হয় না যে সত্যিকারের হা হয়ে যাও, তুমি ঢুকে যাও, অত বড় বড় ডায়লগ দিয়েই যাচ্ছে, করেই যাচ্ছে, ওইটা ওয়াজ এন ফ্যাসিনেটিং এক্সপিরিয়েন্স। কৌশিক গাঙ্গুলি আবার খুব ইচ্ছা কাজ করার। আচ্ছা নির্ঝর দা, একটা বিষয় বলো, সেটা হচ্ছে কোনো পরিচালক এই পার্টিকুলার হাউসে, যার সাথে মানে যেখানে তোমার আপকামিং কাজগুলো রয়েছে, পরপর যদি কাজ আসে, একটা কথা শোনা যায় যে সে কন্ট্রাক্টে আছে এবং সে 3 বছর 4 বছর টানা ওই হাউসেরই কাজ করবে, তো তোমার ক্ষেত্রে কি এখন সেটা চলছে? মায়না পায় তোমার ক্ষেত্রে কি এখন সেটা? আমি কোনো কন্ট্রাক্টে ছোটবেলা থেকে আসিনি, এবং আমি কন্ট্রাক্টে আসলেই আমার কেমন অসুবিধা হয়। আমি কোনো চাকরি করিনি, হ্যাঁ কোনোদিনও কোনো চাকরি করিনি। আমার সব বন্ধু বান্ধবরা কেউ, মানে যারা এখন ধরো আমার সাথে কাজ করেন টিম জলপাইগুড়ি বা কলকাতা, সবাই কোনো না কোনো জায়গায় কিছু না কিছু দিনের জন্য, মানে ছোট 1 মাস 1 সপ্তাহ হলেও চাকরি করে। আমি কখনো কোনো চাকরি করিনি। আমার জিনিসটাতে একটা অসুবিধা হয়, আমাকে যদি কেউ কন্ট্রাক্ট করে নেয়,
তার মানে আমার মানে তখন অনেকটা ধরো আমায় তুমি অফার করলে, এরকম তুমি বললে যে তোমায় আমি মাসে এত টাকা দেবো, আমি খুব আনন্দ পেলাম। তারপরে 7-8 দিন পর থেকে না অসুবিধা হতে থাকবে, তখন কি তার সাথে আমার সম্পর্ক খারাপ হবে? তো আমার এরকম কিছুই নেই, কোনো কন্ট্রাক্ট নেই। এবং খুব ভালো যে বিষয়টা, যেটা আমি হইচই এবং এসবিএফ কে বলবো, যে যেটা ওরা এই সুযোগটা দেওয়া, এক তো ঠিক আছে পরিচালনা এবং গল্প আমাদের সাথে করা, আমাদের যে প্রোডাকশন হাউস নো কান্ট্রি ফিল্মস, আমার সায়ক নীলাঞ্জন, আমরা 3জন পার্টনার, আমাদেরকে প্রোডাকশনটা হ্যান্ডেল করতে দাও। আচ্ছা, তোমরা প্রডিউস করো, আমরা আছি, প্রোডাকশনটা তোমরা করো, আমরা পেছনে আছি। এই সাপোর্টটা তো ডাইনির ক্ষেত্রেও হয়েছে, এবং ডাইনির ক্ষেত্রে সাকসেসফুলি আমরা যখন এটা করতে পেরেছি, তারপরে বীরাঙ্গনার ক্ষেত্রে এখন চলছে, এবং এরপরে তুমি চোর পুলিশ ডাকাত বাবুর ক্ষেত্রে আচ্ছা, সেটা হচ্ছে। সেই দিক থেকে তো ইটস আ গুড মানে পার্টনারশিপ রাদার দেন আ মায়না অ্যান্ড আচ্ছা, ওরকম, তো ওই জিনিসটা হয়নি। আচ্ছা। আচ্ছা, আমাকে একটা কথা বলো নির্ঝরদা, তোমার মানে এটার কারণ কি মনে হয় যে আমাদের এখানে ভালো সিরিজ না হওয়ার, বা ভালো ছবি পরিমাণে, একটা মেইন স্ট্রিম ছবি, যেমন মানে আমি একদম হার্ডকোর মেইন স্ট্রিমই বলছি, ঠিক আছে, সেটা সংখ্যা, মানে আমাদের এখানে একটা বিক্রম বা একটা কাইথি না হওয়ার কারণ, যখন কাইথি বানিয়েছিল লোকেশ, তার আগেও যে ছবিটা বানিয়েছিল, সেই ছবিগুলো কিন্তু ওরা একটা স্টেপ স্টেপ করে গেছে। যে যে বাজেটে কাইথি বানিয়েছে তার থেকে অনেক বেশি বাজেটে ট্রাস্ট পেয়ে বিক্রম বানিয়েছে, তার থেকে অনেক বেশি বাজেটে লিও বানিয়েছে, এবার হয়তো আরো বড় বাজেটে কুলি বানাবে। তো খুব ছোট ছোট স্টেপও ফেলে ফেলে বড় জায়গায় পৌঁছেছে। তো আমাদের এখানে এই কম বাজেটেও কি ভালো মেইন স্ট্রিম হওয়া, মানে ছবি হওয়া সম্ভব নয়? হ্যাঁ হ্যাঁ সম্ভব, একদম সম্ভব। আচ্ছা, তা হয় না কেন, কারণ কি? মেইন স্ট্রিম মানে আমরা কি বুঝি? মেইন স্ট্রিম মানে একটা গল্প, আবার বুঝি মেইন স্ট্রিম গল্প, মেইন স্ট্রিম ট্রিটমেন্ট, মেইন স্ট্রিম ক্যারেক্টার। মেইন স্ট্রিম ক্যারেক্টার মানে হিউজ পার্সেন্টেজ অফ অডিয়েন্স যেই চরিত্রের সাথে কানেক্ট করবে। রাঙ্গাস্থলম বলে একটা ছবি, হ্যাঁ দেখেছো তুমি ছবিটার মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, ওদের ক্যারেক্টার গুলো দেখো না, কত লোক কানেক্ট করবে রাঙ্গাস্থলামের ওই চরিত্রটার সাথে। ওই চরিত্রটাকে তুমি এনে আমাদের এখানে বাংলায় ফেল, অটোমেটিক্যালি কানেক্ট লোকে অনেক বেশি করবে। চরিত্রের সাথে মেইন স্ট্রিম চরিত্র মানে কত বেশি লোক কানেক্ট করছে এই চরিত্রটার সাথে। বালুরঘাটের একটা লোক কানেক্ট করছে, হ্যাঁ বনগার একটা লোক কানেক্ট করছে, বারাসাতের একটা লোক কানেক্ট করছে, তাহলে পারেই দেখবে পুষ্পার কানেক্টেবিলিটি বলো তো, কত লোক পুষ্পার সাথে কানেক্ট করে সারা ভারতে। তাই জন্যই সেটা মেইন স্ট্রিম সাকসেসফুল, কমার্শিয়ালি সাকসেসফুল ছবি। আমাদের এখানে সেই কানেকশনটা তৈরি হয়। ক্যারেক্টারের সাথে কানেক্ট কতজন করছে, ক্যারেক্টারের সাথে কানেক্ট কতজন করতে পারছে? আমার ক্যারেক্টারের সাথে কত মানে পুরুষ নারী নির্বিশেষে কত লোক এই লোকটার সাথে নাড়ে, আমারও এরকম গল্প, এর এই পোর্শনটা আমার সাথে খুব এক। সেটা শহরের বাইরে গেলেই সেটা আরো বড় হয়ে যায়। আর আমাদের এখানে শহরটা, আমাদের এখানে শুধু শহরের লোক যদি কানেক্ট করে তাহলে তো সমস্যা, কারণ প্রবলেমস আলাদা। মানে তুমি কলকাতা থেকে বেরিয়ে যাও, জলপাইগুড়ি যাও, সমস্যা অন্য রকমের, শিলিগুড়ির সমস্যা অন্য রকমের। তো একটা ক্যারেক্টার যেখানে অনেক লোক, যেখানে যার সাথে কানেক্ট করছে, যার ইমোশনাল গুলোর সাথে কানেক্ট করছে, তখনই সেটা সবাই দেখবে, পছন্দ করবে, এবং সেটা একটা সাকসেসফুল হবে, মেইন স্ট্রিম হবে। তারপরে একটা সাকসেস এলে ইন্ডাস্ট্রি ধীরে ধীরে রিভাইভ করলে অটোমেটিক্যালি বাজেট বাড়তে থাকবে। আচ্ছা ঋদ্ধ, একটা বিষয় আমাকে বলো, সেটা হচ্ছে যে তোমার যে রাইটিং টিম, তোমাদের 3জনের, আমার মনে আছে তিনিয়ারি কথাতে আমাকে এর আগেও অরিত্র একবার বলছিল যে নির্ঝর দাদের যে টিম রয়েছে 3জনের, ওটা নিয়ে আমাদের অনেকক্ষণ আলোচনা হচ্ছিল। তোমাদের রাইটিং প্রসেসটা কি থাকে? মানে তোমরা একটা আইডিয়াকে পিক করো, কিভাবে স্ক্রিপ্টে ইনভলভ থাকো, কে লেখে, ডায়লগস কিরকম ভাবে হয়, এটা কিভাবে হয়? এইটা খুব ইন্টারেস্টিং, কারণ এটা অনেকে আমাদের জিজ্ঞেস 3জন মিলে কি করে লেখো, এটা কি সম্ভব? কারণ অনেক জায়গায় তো সালিম জাভেদ 2জন লিখতো, আরো অনেক জায়গায় দেখা যায় যে 3জন 4জন 5জনও লিখছে এক একটা স্ক্রিপ্ট গল্প। এটার প্রসেস জেনারেলি হয় যে প্রথমে আমরা একটা ধরো আইডিয়া হলো, সেটা কারোর মাথার থেকে বেরোলো, সায়ক হলো, নীলাঞ্জন হলো, আমার হলো, একটা আইডিয়া বেরোলো, যেটাকে আমরা জার্ম বললাম। সেটার উপরে আমরা একের পর এক কি করে সেটাকে গল্পটা তৈরি করব সেটা প্রথমে করি। তখনও স্ক্রিপ্টের কোনো জায়গা আসে, এবং তখনও লেখালেখি মানে পেন পেপারও হয় না, কে নিজের মতো কেউ নোট নিল, কেউ মোবাইলে নিল, কেউ নিল বসে, কেউ খাতায় নিল। তারপরে বসে আমরা একটা গল্প তৈরি করলাম, স্টার্ট টু এন্ড ফ্লোটা কিরম যাবে, গল্পের ফ্লোটাতে কনভিন্সড হলাম। এই গল্পের ফ্লোটা করতে করতেই আমাদের একটা স্ক্রিন প্লে অটোমেটিক্যালি চলে আসে, যেটা লিনিয়ারলি এই জায়গাটা দেখবো নাকি এটা নন লিনিয়ার করবো, বা কিরম করবো, ফ্ল্যাশব্যাকে যাবো না কিরম করবো, সেটা হয়ে গেল।
হয়ে যাওয়ার পরে আমাদের একটা আর কি সে সময় করতে করতে কিছু ডায়লগ অটোমেটিক্যালি চলে আসে, এই চরিত্রটা এই জায়গাটা একটা এরকম কথা বলবে, সেটার একটা ধরো 20 পাতা 25 পাতার একটা তৈরি হলো। তারপরে সেটা নিয়ে আমি বসে হচ্ছে স্ক্রিন প্লে লিখতে, সেই ফ্লোটাকে মেনটেন করে আমি এই ফাইনাল ড্রাফটে লিখি, যেটা তোমার সাথে কথা হচ্ছিল সেটা লিখলাম প্রপারলি, একটা রাফ ডায়লগ। এবার এই গোটা স্ক্রিন প্লে যে হলো, এটার সায়ক নীলাঞ্জন পড়লো, পড়ে ওদের ফিডব্যাক দিল, আমি সেটা ইনকর্পোরেট করতে গিয়ে আবার আমার কিছু মনে হলো চেঞ্জেস করি। তারপরে ফাইনাল ড্রাফটটা হয়ে যাওয়ার পর পড়ছে, আসছে, আবার টাইপ করে লিখছি, আবার পড়ছে ওরা, আবার লিখছি, কিছু চেঞ্জেস মনে হচ্ছে ওরা ইনকর্পোরেট করে দিচ্ছে। তো তখন এভাবে হতে 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 ধরো ড্রাফট গুলো বেড়ে যায়, 4 5 6 ড্রাফট হয়ে গেল। ডাইনিতে 11 ড্রাফটে শুট করতে গেছিলাম, বীরাঙ্গনা 6তে আছে। বীরাঙ্গনার প্রসেসটা আবার একটু অন্য হয়েছে, বীরাঙ্গনাতে কোয়েল শ্রীজীব নামে লেখে, ও ইনভলভ হয়েছে, খুব ভালো। তো এইভাবেই হয় জেনারেলি প্রসেসটা, ব্যাক অ্যান্ড ফোর্থ, মানে তোমাকে পাস করলাম, তুমি তোমারটা দিয়ে ইনপুট দিলে, আমি আবার সেটাকে ইনকর্পোরেট করার চেষ্টা করলাম, পরে মনে হলো দেখ তাহলে এরকমও করা যায়, অনেকক্ষণ ফোনে কথা বলি, অনেকক্ষণ সামনাসামনি, এইভাবে হয়। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো, সেটা হচ্ছে ধরো তুমি মিমির সাথে কাজ করছো, তো মিমির এক ধরনের প্রিপারেশন রয়েছে, কৌশিক গাঙ্গুলির এক ধরনের প্রিপারেশন রয়েছে, আবার সন্দীপটার এক ধরনের। তো এদের প্রত্যেককে নিয়ে ধরো একটা কাজে, ধরো সন্দীপটা রয়েছে, মিমি, আমি সাপোজ বলছি, মিমিও রয়েছে, বা এমন একজন রয়েছে যাকে তুমি প্রচুর চেনো, যে হচ্ছে একজন মানে থিয়েটার আর্টিস্ট, আর তুমি তার কাজ কেমন কি জানো, তা সবাইকে কি তুমি একই রকম ওয়ার্কশপ করাও না? প্রত্যেকের কাজ আলাদা 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 আলাদা, প্রত্যেকের মানে ডোজ আলাদা, ডোজ আলাদা। আচ্ছা, প্রত্যেকের ডোজ আলাদা, প্রত্যেকের আর ওয়ার্কশপ করানোটারও না কায়দাও আলাদা। মানে কাউকে গিয়ে ধরো বললাম তুমি এটা করবে, চলো না এটা করি, ও করে দেখালো এই জায়গাটা এরকম করবো না, তাকে এরকম ভাবে তার ওয়ার্কশপ হলো। কিছু লোকের সাথে ওয়ার্কশপের দরকার হয় না, স্ক্রিপ্টটা তার সাথে গিয়ে 2 বার 3 বার পড়াশোনা করলাম, স্ক্রিপ্টটা পড়লাম তার সামনে বসে, তার জন্য সেটা। কিছু লোকের ক্ষেত্রে স্ক্রিপ্টটাও দরকার হয় না, গিয়ে নর্মালি আলোচনা করলাম গল্প নিয়ে, প্রজেক্ট নিয়ে, জীবন নিয়ে, তার সাথে সেটা প্রসেস। কিছু লোককে আবার কিছুই বললাম না, একবার স্ক্রিপ্টটা পাঠিয়ে দিলাম, সে চলে আসলো, অন স্পট তাকে দেখলাম কি করা যায়। তো প্রত্যেকের সাথে আমার মনে হয় আলাদা 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 করে করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে দুজনকে ধরো কিছু সিন খুব কঠিন, দুজনকে একসাথে এনে জিনিসটাকে নামাতে হবে, তখন সেটাকে সেইভাবে অপারেট করা, দুজনকে একসাথে ডাকলাম। যেরকম এইটার ক্ষেত্রে খুব হয়েছিল যে মিমিদির সাথে কমফর্ট জোনে যাতে থাকে বাকিরা, এইটা এনশিওর করাটা খুব দরকার ছিল। বাদশা, নার্স যারা ছিল, পিসু দত্ত ছিল, এটা মাইঠাল, মাইঠাল তো অ্যাকশনের ছেলে, মানে অ্যাকশন টিমের ছেলে, ও কিন্তু প্রফেশনাল স্টান্ট ম্যান, ওকে অ্যাক্টিং শেখালাম। পরে ওকে এবার মিমিদির সাথে বাকিদের কমফর্টেবল একটা সিচুয়েশন তৈরি করার জন্য এনে কথাবার্তা বলানো, সিন করানোর ব্যাপার না, সিন তো সবাই সবারটা জানে, ওখানে দেখবো তোমরা কমফোর্টেবল তো, মানে ওখানে গিয়ে হঠাৎ দেখলাম আমি একটা কিরম স্পেসে চলে গেলাম, সেইটা করা। এক একটা প্রজেক্টের, এক একটা লোকের, এক একটা সিচুয়েশনের, সবকিছুর আলাদা আলাদা আমার মনে হয় প্রসেস, আমার ক্ষেত্রে তো সেটাই ওয়ার্ক করে। আচ্ছা, তোমার পরবর্তী যে ছবিটা আসছে, সিনেমা আসছে বড় পর্দায়, সেই ছবিটা নিয়ে কিছু বলো, যেখানে অনির্বাণ, আবির, শুভশ্রী দিবে। এইটা তো খুব ইন্টারেস্টেড, মানে আমি কবে থেকে এটা শুরু করব, মানে এটা প্রি কিছুটা হয়ে আছে, মাঝে আবার বীরাঙ্গনাটা প্রি করলাম, বীরাঙ্গনাটা লেখালেখি হলো, শুট করব, করে আবার এটা শুরু করব। গল্প এটা কিছু বলা যাবে না, মানে বলবো না, বলতে পারবো না, কারণ এটা এতটা প্রচুর টুইস্ট আছে, লেয়ার আছে, এটা এক লাইনে খুব ছোট করে বলা সম্ভব না, মিক্সড জনরার গল্প। হ্যাঁ, কাস্টিংটাও এই কম্বিনেশনটা মনে হয় প্রথম হচ্ছে, এই কম্বিনেশনটা, এবং গল্পটা খুব ইন্টারেস্টিং। আর প্রথম সিনেমা বলতে, সিরিজে কি এতদিন সিরিজ লিখে এবং সেটাকে ট্রান্সফর্ম করে স্ক্রিনে এনে একটা এক্সপিরিয়েন্স হয় যে কোথায় কি, কোথায় ধরবো, কোথায় ছাড়বো, কোথায় টাইটেল, কোথায় ফ্রিজ পয়েন্ট। সিনেমার ক্ষেত্রে সেটা লেখার থেকেই একটা হচ্ছে, ওটা একটা চ্যালেঞ্জ থাকবে যে স্ক্রিপ্ট, কারণ স্ক্রিপ্টই মেন, তোমার যদি স্ক্রিপ্ট ভালো হয় সিনেমা এক্সিকিউশন ভালো হবে। তো স্ক্রিপ্টটাতেই আগে ঠিক করতে হবে যে কি ফ্লো হবে, সেইটা নিয়ে আমি ইন্টারেস্টেড, প্রসেসটাতে। আচ্ছা, এই প্রসেসটা কিভাবে করব, গান থাকবে, যেরকম আমার সিরিজে তো গান থাকে না, গানগুলো শুট কি করে করব, গানগুলোকে কিভাবে স্মুথ ইন অ্যান্ড আউট করব, হঠাৎ করে না মনে হয় যে এই সিনটাতে ডিরেক্টর লিখতে পারেনি, মন্তাজের পেছনে একটা গান চালিয়ে দিয়েছে, এরম যাতে না হয়, তো সেই জিনিসগুলোতে একটু খেয়াল রাখা। ওটা কি 26-এ আসছে? এইটা জানি না রিলিজ কবে করবে, কিন্তু 25-এ আমি শুট করবো। আচ্ছা আচ্ছা, আমরা একদম শেষ চলে এসেছি আলোচনা। আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে তুমি পার্সোনালি দর্শক হিসেবে 2025-এ কোন কোন ছবির জন্য এক্সাইটেড? বাংলা বলতে এমন কোনো মানে নেই। রঘু ডাকাত নিয়ে তো আমি এক্সাইটেড, আচ্ছা, কারণ বিশাল প্রজেক্ট, এবং এটা
রেজাল্ট ইন্ডাস্ট্রিকে তো হিউজলি একটা ইম্প্যাক্ট। আচ্ছা আমি মানে সরে গিয়ে জিজ্ঞাসা করছি, খাদানের যে সাফল্য, আমি হলে দেখতে গেছিলাম, দারুণ লেগেছে। প্রিয়াতে দেখতে গেছে, আমি সায়ক নীলাঞ্জন সবাই একসাথে, কারণ দেখবো না, মানে ঠিক করেছি যে আমরা দেখবো না হচ্ছে সাউথ সিটিতে প্রথমে দেখবো না, প্রিয়াতে গেলে ইম্প্যাক্টটা বোঝা যাবে। নবীনা চেষ্টা করেছিলাম প্রথমে, টিকিট পাইনি, তারপরে প্রিয়ায় গিয়ে দেখেছি, তো খুবই ভালো লেগেছে। তো তোমার মনে হয় যে খাদান বা বহুরূপী যে সাকসেসটা আনলো? বহুরূপী জলপাইগুড়িতে দেখেছি, মার সাথে মাঝে দারুণ লেগেছে। আচ্ছা, ওই সময়টাতে তো একেবারে ফুল ট্রিপ ছিল বাংলা সিনেমা, খুব বহুদিন পর একটা হ্যাঁ। সবাই যারা আমরা ইন্ডাস্ট্রির লোক তো বুঝতেই পারছিল, এবং ইন্ডাস্ট্রির বাইরের লোক, তোমাদের ওখানে মনে হয় ভালো ভালো সিনেমা হচ্ছে না, এরা অনেকে বলেছে খুব। আচ্ছা, তো এই যে দুটো ছবির এরকম ম্যাসিভ সাকসেস, তোমার মনে হয় যে এই সাকসেসের পর বাংলা ছবির যে একটা ডিপ হয়েছিল, একটা বক্স অফিসে একটা খুব বড় খরা চলছিল, সেটা আস্তে আস্তে কাটতে পারে? হ্যাঁ হ্যাঁ, কেটেছেও আমার মনে হয়। আচ্ছা, কেটেছেও ইন দ্য সেন্স এখনো এক্সিকিউশন লেভেলে আছে, সেটা রেজাল্ট হয়নি। কারণ তুমি দেখো, এসবিএফ 6টা ছবি অ্যানাউন্স করলো, হইচইয়ের সাথে এতগুলো অ্যানাউন্সমেন্ট হলো, বাকি আগে কটা ছবি হয়েছে এবং এখন কটা ছবি ফ্লোরে, এই সময়ই মনে হয় এখন কটা ছবি হচ্ছে, রক্তবীজ 2 শুট হচ্ছে, রঘু ডাকাত শুট হচ্ছে, ওইদিকে একেন শুট হচ্ছে, 3টে প্যারালাল বড় ছবি বাংলায় শুট হচ্ছে। তো লোকে এটা বুঝতে পেরেছে যে দর্শকের উপর আবার লোকের আস্থা বেড়েছে, মানে আমরা যারা বানাই বলছি না আছে, ওই পাশে দাঁড়ান যেটা বলেছিল হয়তো মনে হচ্ছে যে না পাশে দাঁড়িয়েই আছে, এবার শুরু করেছে আবার কাজ। এবার এই চাকাটা এবার রোল হতে 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 বড় করতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি বাদ বাকি 4টে ছবি বলো। বাদ বাকি 4টে ছবি? এ বাবা, এটা তো অন্য ইন্ডাস্ট্রিতে বলতে পারো, তুমি তো তামিল নিয়ে বলছিলে, তামিল তেলেগু নিয়ে বলছিলে, একটা বলো রঘু ডাকাত, বাদ বাকি 4। আমি সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরের ছবির জন্য প্রচন্ড এক্সাইটেড। আচ্ছা, স্পিরিট, হ্যাঁ, আমি মেকার হিসাবে বলি, মানে ওরকম ছবির নাম নিয়ে, কারণ সন্দীপ রেড্ডি ভাঙ্গা আমার খুব ভাল লাগে। আচ্ছা, আর লোকটাকে নিয়ে এত ক্রিটিসিজম হয়? আরে ও তো হোক না, আচ্ছা, ক্রিটিসিজম হলে কি নেই, আচ্ছা। ওরও কিছু যায় আসে না, হ্যাঁ, আমারও কিছু যায় আসে না। আর ওনার স্টেটমেন্ট গুলো শুনতে তোমার কেমন লাগে? দারুণ লাগে। আমি দেখলাম একটা লাস্ট কোমল হাটার সাথে হয়েছিল, দারুণ বলেছে, একদম ঠিক। মানে ওনার মধ্যে আমি যেরকম রাম গোপাল বর্মার খুব বড় ফ্যান, আমিও, অসাধারণ লাগে। হ্যাঁ, আমার ওনার সিনেমায় রামগোপাল বর্মার কিছু টাচ আছে, ওনার সাথে মনে হয় রামগোপাল বর্মার কথাবার্তাও হয়। ওই আলোচনাটা দেখো। হ্যাঁ, দেখেছি। দারুণ দারুণ বলছে, একবার আসো, এসে একটা সিনেমা করে দিয়ে তারপর তুমি চলে যাও, যা ইচ্ছে করো। রামগোপাল বর্মার মতো ফিল্ম মেকার, মানে ওরে বাপ রে বাপ, কি স্ট্রেংথ! ডায়লগ বলো তো, মানে এক একটা ডায়লগ আমার এখনো মনে আছে, বলছে সরকার এক আদমি, সরকার এক সোচ হচ্ছে, হ্যাঁ, এক একটা ডায়লগ মানে সত্যা। এবং ওর সাথে কন, ওর সাথে কোলাবোরেশন কাশ্যপের কোলাবোরেশন, হ্যাঁ, কাশ্যপকে নিয়ে আমি খুব এক্সাইটেড। ইদানিং আমি জানি না কেন কিরম কিরম ছবিগুলো, আমি তারপরে এই লাস্ট ছবি যেটা কেনেডি, ওটা দেখার খুব ইচ্ছা। আমি দেখেছি ওটা, কেমন লেগেছে? কেনেডি খুব ভালো লেগেছে। মানে কেনেডি, আমি বলছি না ওর বেস্ট 3টে, বাট কেনেডি ওর লাস্ট যে ছবিগুলো তার থেকে অনেক বেটার। আমার আগলি যেরকম দারুণ দারুণ, মানে আগলি বা গ্যাংস অফ ওয়াসেপুর স্ট্যান্ডার্ডে নয় হয়তো কেনেডি, বাট কেনেডিতে একটা না বারের মধ্যে একটা গানের সিকোয়েন্স, আমি বলছি না, ওটা সারা ছবিতে ঘুরে ঘুরে আসে, মানে ওই ট্রিটমেন্টটা পুরো গুলালের মতো, মানে ওটা তোমার দারুণ লাগে, ওটা হেভি লাগে। ছবির জন্য ইন্টারেস্টেড। বাংলা তো স্পেশালি খুবই মানে ভাল লাগে। আর রামগোপাল বর্মা যদি একটা ছবি করে সত্যিকারে একটা ব্যাপার হবে। বাকি আমার তোমার সাথে আলোচনা করে কেমন মনে হচ্ছে বলো তো, যে আমি না ডিরেক্টরের সাথে, মানে আমাদের এখানেই বললামই যে ডিরেক্টররা না একটা, মানে আমার মনে হয় কি খুব একগুঁয়ে মনে হয়, আমার খুব একরোখা, খুব নিরস, এরকম ধরনের ডিরেক্টর মনে হয়। তোমার সাথে কথা আমি একজন মুভি বাফের সাথে কথা বলছি, হ্যাঁ ঠিক আছে, তারপর সেই ডিরেক্টর, আগে মুভি বাফ, না হলে তো হবে না। হ্যাঁ, কি কর সিনেমা, ওগুলো সিনেমা ভালো না লাগলে হয় নাকি? হ্যাঁ, সরকার হলো, এখনো ঘুরে ফিরে যেন ওই সিনেমাগুলোই দেখি। যখন হয় না খেতে বসলাম, ধরো আগে প্রি ডিসাইডেড কোনো সিনেমা নেই, কি সিনেমা দেখি, বাংলায় যেরকম খুব দেখি হচ্ছে গল্প হলেও সত্যি, দারুণ লাগে। বসে পড়লাম, চালিয়ে দিলাম, খাওয়াটা হয়ে গেল, ছবিটা চলতে থাকলো, শেষ করলাম, দেখলাম। হিন্দিতে হয় হচ্ছে রামগোপাল বর্মার সিনেমা খুব দেখি, কোম্পানি, সত্যা, সরকার। ডি দেখেছো? ডি, আরে বাবা, ডি মানে তুমি হচ্ছে আমাদের রণদীপ হুডা তো? আরে বাবা, ডি এর মধ্যে বিনোদ খান্না ভিলেন ছিল, এবং তখন আমার মনে আছে বিনোদ খান্না একটা মোবাইল ইউজ করতো, যে মোবাইলটা নোকিয়ার একটা মোবাইল ছিল, মোবাইলটাই গেমিং মোবাইল, খোলা যায়। হ্যাঁ, আমি তারপরে দেখলাম সরকারকে এই ওর ছেলে বিষ্ণু তো বড় শঙ্কর বিদেশ থেকে আসে, এসে বাবাকে একটা মোবাইল গিফট করে, বলে যে এসি গাড়ি মোট চালানো নেই আতা মোবাইল, ওই সেম মোবাইল, ওই সময় মোবাইল।
ওগুলো হতো, ওগুলো আমাদের ওই সময়কার খুব ফানি ফানি এলিমেন্ট। হ্যাঁ, আবার এই লোকটা রাঙ্গিলা বানাচ্ছে, এই লোকটা আবার এই লোকটা কর্ন কর্ন বানাচ্ছে। বানাচ্ছে, রাঙ্গিলা বানাচ্ছে, এক্সট্রা অর্ডিনারি, মানে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট। আরেকটা সিনেমা ছিল, সেটা হচ্ছে আমি দর দর তো বাবা, উর্মিলা মাতোন্ডকরকে মাথায় তুলে ঘাড়ে তুলে, হ্যাঁ সঞ্জয় দত্ত আসছে, ও ভাবরে না। এই সিনেমাটা হচ্ছে একটা কোর্টের, নামটা ভুলে যাচ্ছি, আমাদের অ্যাক্টিং যদি খুব ভুল না করি, আমাদের এ ছিল বলো, তন্নুবেজ পান্নুর মধ্যে যে মাধবনের বন্ধু, ও আচ্ছা, এই ছেলেটা ছিল খুন করে ফেলে রিয়েল ইনসিডেন্টের ওপরে। বুঝতে পেরেছি। আরে রাঙ্গিলা গানটাকে পিছনে ইউজ করতো। আরে দীপক দুবড়িয়াল আর হ্যাঁ। হচ্ছে ওই মাহি ইয়ে বোধহয় ছিল। হ্যাঁ 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 বুঝতে পেরেছি ছবিটা আমি। হ্যাঁ 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 হ্যাঁ, দীপক ডোবরাল ছিল, কারেক্ট। দারুণ দারুণ ছবি, দারুণ দারুণ, ওরকম ছবি বাংলা ছিল। লোকির ছবি নিয়ে এক্সাইটেড। লোকের ছবিতে হেভি এক্সাইটেড। আচ্ছা, লোকের ছবি আমি ওই বিক্রমদের যে ওই জায়গাটাতে দেখতে চাই, আর ওই স্পেস, ওই যে ইউনিভার্সটা তৈরি করলো ওটা দিয়ে কিরম ভাবে আয় বিক্রম, দারুণ লেগেছিল বিক্রম। আচ্ছা সিকান্দার কি মনে হচ্ছে? কোনটা? সিকান্দার কি ভালো হয় মনে হয়? সিকান্দার না, ভাইব পাচ্ছি না কেন জানি না, এক্স্যাক্টলি ওই ভাইবটা না পাচ্ছি না। ট্রেলারটা কেমন এরকম, ঠিক আছে, কি মানে কিছুই, আর এয়ার মুড করে ছবি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এয়ার মুরুগেটের ছবি মনে হচ্ছে না, এয়ার মুরুগেটের সত্যি ছবি মনে হচ্ছে না। আমার এখন বলছে গজনীর ট্রেলার যখন এসেছিল, একটা শর্ট ছিল, ওই উডল্যান্ডের জুতোটা পরে একটা এরকম বাড়ি মারে, ওই ওই ছিল ওই ছিল প্রোমো। বা হলিডেতে যে আইডিয়াটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইম্প্যাক্ট। এবার ভালো মেকার, কি করবে বোঝা যাচ্ছে না, কিন্তু ওই ভাইবটা এখনো সত্যিকারের পাচ্ছি না। আর নেলসনের ছবি জেলার 2। জেলার ঠিক আছে, জেলার না আমার খুব যে মজা লাগে, মানে ওই ওই মজাটা পাই না যেটা এলসিইউ তে পাই। ধর আচ্ছা, আর এইদিকে মালায়ালাম ছবিতে আমার কিছু কিছু ছবি এর যেরকম মানে বলে না, মানে রাত্রে দেখতে বসলাম এত ভালো লাগলো, বা দিনে দেখতে বসলাম দিনটা, নামটা খুব কঠিন, হটস্টারে এসেছিল, ফাহাদ ফাসিলের ওয়াইফে। আচ্ছা সূক্ষ্মদর্শনী। হ্যাঁ, ও মাই গড, হোয়াট আ টেক অন অনার কিলিং। হ্যাঁ, বেসিল জোসেফ, মাই গড। বাসি জোসের একটা ছবি এসছে না, বলছি তুমি দেখো পনম্যান। পনম্যান দেখিনি, দেখছি। তুমি দেখো ছবিটা। হ্যাঁ, অ্যাডোলেসেন্স নিয়ে কথা হচ্ছে, দেখবো, শুট শেষ হলে এগুলো সব দেখবো। হ্যাঁ, মানজুমাল বয়েজ, মঞ্জুমেল বয়েজ। আমি অনেককে না এরকম ভাবে বলে যে মানজুমাল বয়েজ দেখতে, আমার এখনো মনে, আমি তোমায় বলি, তুষার আমার ভিএফএক্স হ্যাঁ। সুপারভাইজার ভিএফএক্স, ওকে আমি বললাম মানজুমাল বয়েজ দেখ, তখন হয় না একটা সিনেমা থেকে সবাইকে বললাম, ও দেখতে বসছে একসাথে, আমরা একসাথে আছি, কি হচ্ছে, কিচ্ছু হচ্ছে না, কি হচ্ছে, তখন থেকে এরা ঘুরে বেড়াচ্ছে, কোথায় যাচ্ছে, 20 মিনিট পর তো ওই জায়গাটা হলো। হ্যাঁ, তারপরে বললাম কি, এবার চলো আড্ডা মারি। দেখি কিছুক্ষণ আমরা আড্ডা মারি, ও পাশের ঘরে বসে চালিয়ে ওটা দেখে যাচ্ছে। হ্যাঁ, মানজুমাল বয়েজ দারুণ। আমি আরেকটা ছবি তোমায় বলছি, তুমি এটা হটস্টার আছে, তুমি পারলে ছবিটা দেখো, মুকুন্দা নন্নি অ্যাসোসিয়েটস। আমি ছবিটা অনির্বাণ দাকেও বলেছিলাম। আচ্ছা, এটাতে আমি দেখেছি, ওই লয়ার ছিল, আরে বাবা ট্রিটমেন্ট কি অসাধারণ ছবি। মুকুন্দ নুনি এসেছে স্কুটার চালাতে, আরে বাপরে, অদ্ভুত, ওরকম ক্রিমিনাল, মানে ওইটা দেখে না আমার হাউস অফ কার্ডস এর কথা মনে পড়ে, রেঞ্জ অফ, মানে কি বলবো, মানে ভিতরের যে ক্যারেক্টার, ওটা দেখলে বোঝা যায় না 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 না, ওটা কতটা শয়তানি রয়েছে এবং প্রেজেন্ট কি করছে। শয়তানের এটা শয়তান। বাচ্চাদের বাস উল্টে গেছে। বাসিল জোসেফকে দেখে যেন ওরকম মনে হচ্ছিল এই সিনেমাটা। তুই পনম্যান দেখো, আমার মনে হয় তোমার সেরকমই ট্রিটমেন্ট তুমি পাবে, তোমার দারুণ লাগবে। ওয়ান দেখবো, ওদের ছবিও খুব ভালো লাগে, ওগুলো হটস্টারে প্রচুর আসে। হ্যাঁ, বেশ মজাদার। আমার মানে ভীষণ ভালো লাগলো নির্ঝর দা এরকম আড্ডা দিয়ে, এবং শেষের যে আলোচনাটা কোয়েশ্চেন ছাড়া, হ্যাঁ। এটা হেভি লাগলো, মানে হ্যাঁ, সিনেমা নিয়ে মুভি ভাবের মতো আলোচনা হলো, খুব ভালো। বাংলার ছবিও মানে কোথাও গিয়ে আমি মনে হয় যে যেটা বললাম সূক্ষ্মদর্শিনী না, সূক্ষ্মদর্শনী, হ্যাঁ। এই ছবিটাকে আমরা বানাতে পারতাম না বলো, কি এমন বাজেট লাগে এই ছবিটা বানানোর জন্য? বা পার্কিং, পার্কিং, ও মাই গড, ও গাড়ি পার্ক, সবার সমস্যা এটা, হ্যাঁ। পার্কিং। হ্যাঁ, গাড়িটা পাশে আসবে, ওই লোকটা, হ্যাঁ, লোকটাকে যে কোথা থেকে আনলো, ও যে কে, ওর একটা কিছুই কিনে না, পরের দিন আরেকটা গাড়ি কিনে আনতো। এই যে এই ছবিটাকে আমরা বানাতে পারি না, মানে এই ছবিটা আমরা আইডিয়া, এই ছবির আইডিয়া যদি সাধারণ। থ্যাংক ইউ নির্ঝর দা, খুব ভালো লাগলো আড্ডা নাহলে দিয়ে এটা আমার। এক্সটেন্ডেড হতে থাকবে, আমরা সিনেমা নিয়ে আলোচনা করতেই থাকবো, হ্যাঁ। আর তোমার আজকে দেখিতে যাওয়া হবে। দেখিতে যাওয়া হবে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ নির্ঝর দা, Thank you. তোমার আপকামিং ছবির জন্য অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো হোক। থ্যাংক ইউ।